রাজযোগে আমরা এর আগে অভ্যাস আর বৈরাগ্য এই দুটোকে নিয়ে আলোচনা করা হলো। সেখানে দেখানো হলো যে কিভাবে বৈরাগ্য মূলত দুই প্রকার। একটা হচ্ছে যেখানে মন পুরোপুরি নিয়ন্ত্রণে, দ্বিতীয় যখন মন পুরুষ, আমাদের ভাষায় আত্মা বা ঈশ্বর, সেখানে গিয়ে মনটা যখন বসে যায় তখন কিভাবে মন নিজেই পড়ে থেকে যায়। রাজযোগ হচ্ছে টেকনিক অফ মাইন্ড কন্ট্রোল। ফলে ওনারা বিস্তারে এগুলো বর্ণনা করেন। সেগুলো অনেক সময় অন্যান্য যে পথ সেটার সঙ্গে পুরোপুরি মিলবে না, মেলারই কথা। উদ্দেশ্যটা অভ্যেস করাও না, উদ্দেশ্যটা বৈরাগ্য না, উদ্দেশ্যটা হচ্ছে আত্মজ্ঞান। কিন্তু আত্মজ্ঞান যখন মানুষ করতে যায়, পথে কি 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 হয় এইটার বিস্তারে বর্ণনা রাজযোগ দেন। অন্যান্য যেগুলো তারা এতটা দেন না। যেমন উপনিষদ যদি পড়া হয়, সিস্টেমেটিক ওয়েতে ওনারা কিছু বলছেন না। সিস্টেমেটিক্যালি এটার পরে কি হয়, ওটার পরে কি হয়, এটা দেন না। ঠাকুরের কথামৃত যদি পড়েন, ঠাকুর বলেছেন, আমার একটা আছে মাইলস্টোনস ইন স্পিরিচুয়াল লাইফ, ওটা দেখবেন আর্কাইভে দেওয়া আছে, যেখানে আমি একটা সিস্টেমেটিক কাজ করার চেষ্টা করেছিলাম যে যারা আধ্যাত্মিক পথ নেয় তাদের পরপর কীভাবে ডেভেলপমেন্ট হয়। সেটা আবার রাজযোগের সঙ্গে মিলবে না, মেলারই কথা, কারণ দুটো আলাদা সায়েন্স। শেষ কথা কিন্তু গিয়ে এক হয়ে যাবে, শেষ তার পরিণতি এগুলো এক হবে, কিন্তু মাইলস্টোনস আলাদা। মাইলস্টোনস হয় পথে যখন যাচ্ছেন তখন কেমন কেমন হবে। ন্যাচারালি আপনি যদি এখান থেকে বর্ধমানের রুটে যদি যান, আসানসোল রাজধানী যদি যান, স্টেশনগুলো আলাদা আসবে। যোশীডি পাটনা হয়ে গেলে স্টেশনগুলো আলাদা আসবে, বা অন্য কোনো রুট সাহেবগঞ্জ লুপ লাইন লেন, ওর স্টেশনগুলো আলাদা আসবে। বিভিন্ন হলো বিভিন্ন রুট নিয়ে যাওয়া, এই স্টেশনের সঙ্গে ওই স্টেশন মিলবে না। ওভারঅল আইডিয়াটা সমান থাকবে কিন্তু পুরোপুরি মিলবে না। উদ্দেশ্য এনাদের হচ্ছে আত্মজ্ঞান। কিন্তু যোগের ভাষায় আত্মজ্ঞান হয় না। যোগের ভাষায় পুরুষ আর প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দেওয়া, সম্পর্ক যেটা ল্যাজ জুড়ে রেখেছে পুরুষ আর প্রকৃতি, ওই ল্যাজটাকে সরিয়ে দিল। তো বলছেন যে যখন আপনি ওই দিকে এগোচ্ছেন অভ্যাস আর বৈরাগ্য দিয়ে, মনকে এবার নিয়ন্ত্রণ করতে শুরু করলেন যে আমি মনকে যেতে দেব না। এখন পরিষ্কার, এর আগে যখন বলা হয়েছিল বৈরাগ্যের দুটো ক্যাটেগরি, একটা হচ্ছে যেখানে মনকে নিয়ন্ত্রণে আনা হচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে মনটা যখন পুরোপুরি চলে যাচ্ছে পুরুষের উপরে। এখন সেই জন্য মন যখন একাগ্র হয়ে যাচ্ছে, পুরো এক হয়ে যাচ্ছে, ওয়ান পয়েন্টেড, সমাধির প্রকারটাও আলাদা হয়ে যায়। রাজযোগে এনারা 8 প্রকার সমাধির কথা বলছেন, টোটাল 8 টাইপস, 8 রকমের সমাধির কথা বলছেন। আমরা এই 8 প্রকার সমাধির কথা বর্ণনা যেমন সূত্রে বলছেন, আমরা এটা করছি। তার আগে একটা উদাহরণ দিই, যেটা দিয়ে সমাধির ব্যাপারটা সহজভাবে বুঝতে পারবেন। আপনি এটা কল্পনা করুন যে আপনার কাছে একটা রসগোল্লা দেওয়া হলো, কি আজকালকার বাচ্চারা ওই চকলেট খায়, দেওয়া হলো। কিন্তু আপনারা বড়, আপনারা এটা বেশি ভালো বুঝতে পারবেন। রসগোল্লাটা আপনি যখন মুখে নিলেন, 3টে জিনিস একসঙ্গে হয়, যদিও আমরা ওটাকে এতটা বিচার করি না। রসগোল্লা একটা বস্তু, একটা খাদ্য। সেই খাদ্যটা মনে একটি বৃত্তি সৃষ্টি করে, একটি জ্ঞান সৃষ্টি করে, একটা বিচার সৃষ্টি করে। আমরা যদিও এটার ব্যাপারে এতটা কনসিয়াস থাকি না, কিন্তু রসগোল্লা যেমন একটা খাদ্য, তেমনি রসগোল্লা একটা আইডিয়া, যেই জন্য মনের ভেতরে যাচ্ছে। মনের ভেতরে যখন যাচ্ছে কীভাবে, যেমন আমরা বলি রসগোল্লা খাবো, তার মানে রসগোল্লার আইডিয়াটা আপনার মাথায় আগে এসেছে, রসগোল্লাটা পরে জোগাড় করা হলো। এবার যখন খাচ্ছেন, আপনি খেয়ে আপনার ভালো লাগছে, যে কোনো জিনিস আমরা তখনই একটা জিনিস করি নিজে থেকে যদি আমার সেটা আনন্দ পাই। যারা বিষ পান করে তারাও আনন্দের জন্যই বিষ পান করে,
তার কাছে জীবনটা এত কঠিন হয়ে যায়, বলে যে বিষ পানই আমার আনন্দ, এটাতেই আমার মুক্তি। বিষ পান করে তার আনন্দ হয়, মুক্তি। এই যে নাম করা ক্লিওপেট্রা, যখন ও ফেঁসে গেল, পরে আগে সিজারের সঙ্গে ছিল, তারপরে মার্ক অ্যান্টনির সঙ্গে ছিল, তারপরে যখন এবার ওকে বন্দি বানাবে ব্রুটাস এসে, ও তখন এই সাপ নিয়ে কামড়ে দিয়ে বাঁচল। কারণ ওই বন্দি হয়ে জীবন যেটা হবে, সেটা থেকে মরে যাওয়াটা অনেক বেটার। তো মানুষ যখনই নিজে থেকে কিছু করে, নিজে থেকে, কম্পেলড হয়ে করলে সেটা অন্য জিনিস, নিজে থেকে করে আনন্দ ছাড়া সে করে না। এবার তিনটে জিনিস এসে যাচ্ছে। আমরা সহজ এক্সাম্পল রসগোল্লা রাখছি। রসগোল্লা খাদ্য, রসগোল্লা আইডিয়া, বিচার, রসগোল্লা যেটা আনন্দ দিচ্ছে। এক রসগোল্লাতে তিনটে জিনিস সবসময় বিদ্যমান, আমরা এটা রিয়েলাইজ করি না। এই ধরুন, এই যে পেন, প্রায় কতবার যে আমরা এটা উদাহরণ নিয়েছি। এই পেনটাকে নিয়ে আসি কারণ টারকোয়েজ ব্লু, এটাতে কালি। আমি অনেক বছর ধরে এটা পছন্দ করি, এই রঙটা এটা বিশেষ রঙ। তার মানে পেন একটা বস্তু, এটা যে একটা লেখার জিনিস, এটা একটা আইডিয়া আমার মাথায়, তার সঙ্গে এই রঙে লিখলে আমি কমফোর্টেবল, আমার একটা আনন্দ। পেন বস্তু রূপে, পেন বিচার রূপে, পেন আনন্দদায়ক, এই তিনটে জিনিস এই পেনের সঙ্গে জড়িয়ে আছে। ঠিক তেমনি রসগোল্লা যখন খাদ্য রূপে আসছে, তিনটে জিনিস, তার বস্তু, তার বিচার, তার যে আনন্দের সেটা উৎস, তিনটে মিশে থাকে। আমরা যখন খাচ্ছি ওটা অতটা আমরা বিচার করি না, আমরা নিলাম, খেয়ে নিলাম। কিন্তু আমরা এখন মনকে নিয়ে যখন বিচার করছি, তখন এটাকে নিয়ে বিচার করতে হবে। এইবার এনারা বলছেন প্রথম কথা, সমাধি মানেই হচ্ছে তামসিক বৃত্তি, রাজসিক বৃত্তি থাকবে না। তামসিক বৃত্তি মানে হয় যেখানে আলস্য, হিংসা, এই জিনিসগুলো আছে। এই জিনিসগুলোকে আপনি নিয়ম এই পালন করে করে নিজের জীবনে একটা শৃঙ্খলা এনে নিজেকে অনেকটা ঠিক করে নিয়েছেন। এবার আপনার মনে আছে সাত্বিক বৃত্তি। সাত্বিক বৃত্তি মানে হয় সবসময় আপনি হাসি খুশি আনন্দে থাকেন, আর জ্ঞানের প্রতি একটা স্পৃহা, লোকেদের ভালো করার প্রতি স্পৃহা, লোকেদের ভালো করব, সেইখানে ভালো করাতে আমার কোনো উদ্দেশ্য নেই, কোনো হিডেন এজেন্ডা নেই। আর সুখী, অপরের সুখ দেখলেও সুখী, নিজের সুখেও সুখী। কারো দুঃখ দেখলে খারাপ তো লাগে, কিন্তু সুখের ভাব এত বেশি যে ওখানে গিয়ে যে আমি নষ্ট হয়ে গেলাম, এই ভাবটা আসে না। এই রকম মন যখন এসে যায়, যেটা শুদ্ধ মন, পবিত্র মন, সুখী মন, জ্ঞানের প্রতি স্পৃহা মন, এই মন এখন ডিস্টিংগুইশ করতে পারে রসগোল্লা একটা বস্তু, রসগোল্লা একটা বিচার, রসগোল্লা একটা আনন্দের স্রোত। এবার তিনি যদি ফোকাস করেন, তাহলে এই তিনটে জিনিসে ফোকাস করা যাবে। রসগোল্লা বস্তু, রসগোল্লা আইডিয়া যেটা মনে রয়েছে, আর রসগোল্লা আনন্দের উৎস। এবার যদি মাইন্ড ফোকাসড হয়ে পুরো দমে যদি ফোকাসড হয়ে থাকে, যেমন বাচ্চাগুলো যখন বলে আমি চকলেট খাবো, চকলেট আমার চাই, চকলেটের উপরে মন গিয়ে ফোকাসড হয়ে গেছে। এই যে ওয়ান পয়েন্টেড ফোকাস, এটা কিন্তু সমাধি না, কারণ ওখানে লোভ জড়িত রয়েছে। লোভ মানে রজগুণ সেখানে রয়েছে, এটাকে সমাধি বলা যাবে না। আমরা যখন একটা কামী পুরুষ কোনো একটা মহিলার পেছনে যখন পুরো ওয়ান পয়েন্টেড, যেমন আগে বলা হয়েছিল শকুন্তলা দুষ্যন্তকে নিয়ে হারিয়ে গেছেন, ওর কোনো বোধ নেই, এটা সমাধি না। এটা একাগ্র মন ঠিকই, কিন্তু এটা সমাধি না। সমাধি হতে গেলে কোনো রকমের তমগুণ থাকবে না, কোনো রকমের রজগুণ থাকবে না। এবার যদি মনটা সত্যগুণী হয়, শুধু রসগোল্লাকে নিয়ে ভাবছে, এবার পুরোপুরি রসগোল্লার উপরে মন যেতে পারে। রসগোল্লা যে একটা আইডিয়া, একটা বিচার রূপে যেটা মনে থাকছে, আপনি বলতে পারেন ইন্টারনাল ওয়ার্ল্ডে, ওখানে ফোকাস করতে পারেন পুরোপুরি। তৃতীয়, ওই যে আনন্দ দেয়, আনন্দে, যেমন আমরা অনেক সময় আমরা বস্তু ভুলে যাই, বিচার ভুলে যাই, আনন্দটুকুই মনে থাকে। কখনো একটা ভালো কোনো খাওয়া খেয়েছিলেন কোনো হোটেলে, কোথাও একটা, আপনার ওই মেমোরিটা থেকে যাচ্ছে, ওখানে যা খেয়েছিলাম। আমাদের অনেক ভক্তগুলো বলে, মহারাজ সেই জয়রামবাটি গিয়েছিলাম,
খিচুড়িটা এত সুন্দর ছিল, জানি না কথার কথা বলে কি না, তো ভাগা সব। মায়ের মন্দিরে গিয়ে 10,000 জব করলো কিনা সেটা একবারও খেয়াল না, খিচুড়িটা কেমন খেলো। কিন্তু অনেক সময় জেনুইনলি কোনো একটা টেস্ট লেগে থাকে, ওটা মনে থাকে। বা অনেক সময় প্রথমবার কোনো কিছু যখন আমরা অনুভব করি, ওই আনন্দটা আমাদের ভেতরে থেকে যায়। এই যে 3 রকম বলা হলো, বস্তু, বিচার, আনন্দ, 3টে কিন্তু মিলে থাকে। রসগোল্লা বস্তু যা, রসগোল্লা বিচারও তাই। রসগোল্লা যে আনন্দ দেয়, যে আনন্দটা আমরা পাচ্ছি একই। একটা যদি না থাকে এর মধ্যে, বাকি দুটো খসে পড়ে যাবে। আনন্দ না হলে আমি একটা জিনিসকে গ্রহণ করব না, বস্তু যদি না থাকে সেই আনন্দ আসবে না। 3টে জিনিস ওই এক রসগোল্লার ভেতরে আছে। এখন বস্তুর উপরে যদি ধ্যান করা হয়, এটা এক ধরনের সমাধি। বিচারের উপরে যদি ধ্যান করা হয়, এটা আরেক ধরনের সমাধি। ওই আনন্দের উপরে যদি ধ্যান করা হয়, এটা আরেক ধরনের সমাধি। এখন বস্তুর উপরে যখন ধ্যান করা হয়, সেটার আবার দুটো ক্যাটেগরি হয়ে যায়। বিচারের উপরে যখন করা হয়, সেটা দুটো ক্যাটেগরি হয়ে যায়, আমরা এটা বিস্তারে বলবো। আর আনন্দের উপরে যখন করে, ওইটা একটাই থাকে, প্লাস আরও আছে, যেটা আমরা পরে পরে ব্যাখ্যা করব। যোগের যে ধ্যান আর বেদান্তের ধ্যান, এখানে এসে একটা বিরাট বড় ডিফারেন্স হয়ে যায়। যোগ আর বেদান্তের মেজর ডিফারেন্স। যোগ বলছে এই যে বস্তু রসগোল্লা, এইটার উপর তুমি ধ্যান করো। ধরুন তোমার একটা সমাধি হবে, এটা আমরা আর একটু বিস্তারে এটা বলবো। বেদান্ত এই জিনিসটাকে বলে, এই যে বস্তু যেটা রয়েছে, এটা দেশ কালের মধ্যে আবদ্ধ। তার মানে রসগোল্লার একটা সাইজ আছে, ওটা একটা বস্তু, একটা স্পেসে কনফাইন্ড। অন্যদিকে বিচার, এটা হলো আইডিয়া, এটাকেও এক্সপ্যান্ড করুন। আর আনন্দ, এটা সীমিত, এটাকে আপনি এক্সপ্যান্ড করুন। এক্সপ্যান্ড, মানুষ যখনই একটা জিনিস ছোট্ট রূপে নেয়, বড়রও কল্পনা করে নেয়। যে কোনো জিনিস, এটা যখন সীমা, একটা সীমার ভেতরে যখন আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা অসীমেরও কল্পনা করে নিতে পারি। এটা আমাদের ব্রেনের ক্যাপেবিলিটি। তার মানে বস্তু অসীম এই রূপে আমরা কল্পনা করতে পারি। জ্ঞান, বিচার যেটা বলা হলো, জ্ঞান, এটাকে আমরা অসীম কল্পনা করতে পারি। আনন্দ, এটাকে আমরা অসীমে কল্পনা করতে পারি। বস্তু যখন অসীমে যায়, এটাকে বলে সৎ। আর জ্ঞান, এটাই যখন অসীমে যায়, এটাকে বলে চৈতন্য। আর আনন্দটা যখন অসীমে যায়, এটাকে বলে আনন্দ। ওনারা এই বস্তু, জ্ঞান, এগুলোর উপরে ফোকাস করতে বলবেন না। ওনারা বলবেন অসীমকে নিয়ে তুমি ভাবো। তখন আমরা বেদান্ত যখন আলোচনা করেছি, তখন আলোচনা হয়েছে কিভাবে সৎ যা, চিত যাই, আনন্দ তাই। যেটা প্রথমে বলা, রসগোল্লা যা, রসগোল্লার জ্ঞানও তাই, রসগোল্লা থেকে আনন্দ যেটা আসে সেটাও তাই। আসলে এই তিনটেতে কোনো ডিফারেন্স নেই। আচার্য শঙ্কর এটাকে দেখিয়েছেন বেদান্ত স্তরে যখন যায়, কিভাবে সৎই চিত হয়, চিতই আনন্দ হয়। এটা কিন্তু সাধারণ এতে রসগোল্লা যা, রসগোল্লার জ্ঞানও তাই, আর রসগোল্লা থেকে যে আনন্দ আসে সেটাই তাই। ফলে সৎ, চিত, আনন্দ প্রত্যেক অবস্থায় তিনটে একই থাকে। আমরা ওইটাকে তিনটের বিভাজন করে আমরা এটাকে নিই। যোগ যখন সমাধির বর্ণনা করছেন, যোগ একটা পুরো সায়েন্স, ওরা সমস্ত সব কিছুর বর্ণনা করবে। বেদান্ত, ওর কাছে মুক্তি উদ্দেশ্য মুক্তি। যোগের কাছেও এনারা বলেন পুরুষ আর প্রকৃতির বিভেদ যদি করে দেওয়া হয় তাহলেই মুক্তি। অদ্বৈত জ্ঞান বলবে অখণ্ডে যখন তুমি এক নিজেকে মনে করবে। ওনারা বলছেন চৈতন্যের সঙ্গে এক, চৈতন্যকে ওখানে সীমিত রূপে দেখাচ্ছেন। চৈতন্য সীমিত আসলে হতে পারে না, সেটা যাই হোক, যোগ দর্শনের ব্যাপার। এনারা বলছেন শুধু চৈতন্যের উপরে যে তুমি করবে তা না, যদি সত্তার উপরেও ধ্যান করা হয়, অসীম সত্তা, এটাই তোমাকে সেই অসীম জ্ঞান, অসীম আনন্দ দেবে। যেমন রসগোল্লা খেলে রসগোল্লার জ্ঞান, রসগোল্লার আনন্দ হয়। তাহলে বস্তুর উপরে ধ্যান হয়, জ্ঞানের উপরে ধ্যান হয়, আনন্দের উপরে ধ্যান হয়। যোগ এই তিনটেকে নিয়ে
এক্সপ্লেন করে 17 নম্বর সূত্রে বলবেন, বিতর্ক বিচার আনন্দ স্মিত অনুগমাত সম্প্রজ্ঞাত। ওনারা প্রথমে দুটো ক্যাটেগরি করে দিচ্ছেন, সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাতকে পরে বলবেন। সম্প্রজ্ঞাতে বলছেন চারটে ক্যাটেগরি, চারটে আসলে না, ছটা আমরা বলবো, এখানে ছটা ক্যাটেগরি আছে। বিতর্ক বিচার আনন্দ अस्मिता। এই যে সম্প্রজ্ঞাত অসম্প্রজ্ঞাত বলা হলো 17 নম্বর সূত্রে, যেখানে বিতর্ক বিচার আনন্দ अस्मिता নিয়ে বলছেন রাজযোগ পুরো বিজ্ঞান। এনারা বলছেন ধ্যান দুই প্রকার হয়, প্রকৃতির এলাকাতে ধ্যান হয় আর পুরুষকে নিয়ে ধ্যান হয়। আমরা যত সহজে শিবের মন্ত্রে দীক্ষা নিয়েছেন, বলছে তুই শিবের উপরে ধ্যান কর, তার মাঝখান থেকে দেখা যাচ্ছে কিছুই কারোর হলো না। কারণ একটু টেকনিকগুলো এগুলো বোঝা থাকলে বোঝা যায় যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এনারা পরিষ্কার বললেন যে ধ্যান দুই প্রকার হয়। সত্যগুণ কিন্তু কমন, এখানে আর রজগুণ আর তমগুণ এটা কখনো আসবে না। যার ভেতরে কাম ক্রোধ লোভ মোহ এই জিনিসগুলো আছে, তাদের দ্বারা কোনোদিন সমাধি হয় না। সমাধি মানে হাই স্টেট অফ কনসেন্ট্রেশন কোনোদিন হবে না। যাদের মধ্যে সত্যগুণ আছে তাদেরকে নিয়ে আলোচনা করছেন। তো বলছেন এই যে প্রকৃতির এলাকায় যে 24টি তত্ত্ব, এই জায়গাটায় যখন ঘুরঘুর করে মন পুরো ফোকাসড হয়ে, এটা এক ধরনের সমাধি। আর অন্য আরেকটা সমাধি যখন শুধু পুরুষকে নিয়ে ধ্যান করা হয়, পুরুষকে নিয়ে কল্পনা করা হয়। বলছেন যে প্রকৃতি যেটা অব্যক্ত, আমরা এই দুটো জিনিসকে নিয়ে প্রচুর আলোচনা করেছিলাম, সৃষ্টি কিভাবে হয় আর মানুষের মন কিভাবে, চিত্ত জিনিসটা কি আর সৃষ্টি কিভাবে হয়। স্বামীজি বলছেন প্রকৃতির এলাকা হলো যেখানে এই যে জড় পদার্থগুলো, যে পদার্থগুলো আমরা দেখছি সেগুলো রয়েছে। আর আমরা যখন খাই, আগে ব্যাখ্যা করা হয়েছিল, খাবার স্থূল অংশ কর্মেন্দ্রিয় আসে, যেটা দিয়ে আমরা জগতের উপরে কাজ করি। খাবার সূক্ষ্ম অংশ দিয়ে মন তৈরি হয়, যেখানে থটস ফর্ম করে। তো এই যে জ্ঞানের যে জগৎ, বিচারের যে জগৎ, এটা একটা, আর বস্তুর জগৎ এটা আরেকটা। এই বস্তু আর বিচার এই দুটো কোথায় মেলে? স্বামীজি বলছেন প্রকৃতিতে গিয়ে মেলে, যেটাকে বলছেন অব্যক্ত। অব্যক্ত যে টেকনিক্যাল টার্ম, যেখানে কোনো কিছু এখনো ম্যানিফেস্টেড হয়নি। তার মানে পুরুষ রয়েছেন যিনি শুদ্ধ চৈতন্য, আর প্রকৃতি অব্যক্ত রূপে রয়েছে, এখনো কোনো কিছু ম্যানিফেস্টেশন হয়নি। সেখানে স্থূল আর সূক্ষ্ম মিলে এক হয়ে রয়েছে। সেই স্থূল আর সূক্ষ্ম সেখান থেকে এবার ধীরে 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 গাছের ডালগুলো যেন আরও বেরোতে শুরু হয়ে গেল। বিচার একদিকে এগিয়ে চলে গেল, বস্তু আরেকদিকে এগিয়ে চলে গেল। কিন্তু মিলন যখন আপনি ধীরে ধীরে পেছনের দিকে নিয়ে যাবেন, মিলন হতে শুরু হয়ে যায় প্রকৃতিতে গিয়ে। আমাদের এখানেও অনেকটা সেরকমই হয়। এই যে আমাদের যে মন, সেখানে গিয়ে অনেক কিছু জিনিস গিয়ে মিলে মিশে যায়। আমরা অনেক সময় বলি তোমার মন খুব কমপ্লিকেটেড। বিভিন্ন যে রকমের যে বিচার ধারণা এগুলো রয়েছে লোকেদের, সবটা গিয়ে মনের মধ্যে গিয়ে মিলে যায়। তো মন, আমাদের কাছে মন একটা এমন জায়গায় যেখানে 5টি ইন্দ্রিয় দিয়ে যা কিছু আসছে সেগুলো গিয়ে হারমোনাইজ হয়ে যায়। ঠিক তেমনি অব্যক্ত নাম ওই জন্যেই, যেখানে বস্তু আর বিচার মিলে এক হয়ে যায়। আর এই অব্যক্তের পারে হচ্ছে পুরুষ, যেটা কঠোপনিষদের আমরা একটা মন্ত্র বলেছিলাম, অব্যক্তাৎ পুরুষা পর, অব্যক্তের পারে পুরুষ। পুরুষের এলাকা পুরো আলাদা, যিনি শুদ্ধ চৈতন্য তিনি পুরো আলাদা, প্রকৃতি পুরো আলাদা। সেই পুরুষের চৈতন্যের আলো যখন প্রকৃতিতে পড়ে, তখন মনে হয় প্রকৃতি চঞ্চল। প্রকৃতিকে তখন মনে হয় তার জন্য বুদ্ধি আছে, তার জন্য চেতনা আছে। এখন যখন সমাধি হতে শুরু হয়, সাধনা করতে যখন শুরু করে, প্রথমে তো তামসিক রাজসিক গেল, যেটা অনেকবার বলা হলো, কিন্তু খুব উচ্চমানের যখন সাধনা হয়, যেখানে পুরুষে চলে যায়, সেখানে যে সাত্বিক বৃত্তি এটারও নাশ হয়ে যায়। সাত্বিক বৃত্তি যখন নাশ হয়ে যায়, এটাকে বলে অসম্প্রজ্ঞাত।
এখন অনেক আগে আমরা একটা টার্ম ইউজ করেছিলাম বিবেক খ্যাতি, যখন বলা হয়েছিল সম্প্রজ্ঞাত, জ্ঞান থেকে, জ্ঞান থেকে আসে সম্প্রজ্ঞাত, যে প্রজ্ঞা, প্রজ্ঞা শব্দটা যেখানে আছে প্রজ্ঞা থেকে সম্প্রজ্ঞাত, যেখানে জিনিসটাকে জানা হয়। এখন কি হয়, ধ্যান যদি আপনি প্রকৃতির ওপরে করেন, প্রকৃতির যে 24টি তত্ত্ব রয়েছে আর সেই 24 তত্ত্ব থেকে যা কিছু বেরিয়েছে সেটার উপরে যদি ধ্যান করা হয়, তখন ওই বস্তুর জ্ঞানটা হয়, বস্তুর জ্ঞান হয়, সেই জন্য এটাকে বলা হয় সম্প্রজ্ঞাত। বস্তুর জ্ঞান হচ্ছে, ওই জ্ঞানটা প্রজ্ঞা করে, বুদ্ধি করছে, এটা কিন্তু পুরুষ আর প্রকৃতিকে আলাদা করছে না। বস্তুর জ্ঞান ঠিক ঠিক হয়, বস্তু আবার কি দিয়ে তৈরি সেটার উপরে যখন ধ্যান করা হয় তখন জ্ঞান ওরকম হয়, সেই জন্য এগুলোকে বলা হয় সম্প্রজ্ঞাত। সম্প্রজ্ঞাত মানে হচ্ছে যেখানে আপনার বুদ্ধি এখনো কাজ করছে। অসম্প্রজ্ঞাতে বুদ্ধি আর কাজ করে না, কারণ বুদ্ধির এলাকার পারে চলে যায় সে। যখন আসবে আমরা ওটাকে আরো ডিটেইলে আলোচনা করব। এখন সম্প্রজ্ঞাতে কি হয়, একটা আলম্বন দরকার পড়ে, একটা আধার, একটা আলম্বন যদি না থাকে সম্প্রজ্ঞাত সমাধি হবে না। কারণ জ্ঞান মানেই হয় একটা জ্ঞেয় থাকবে, জ্ঞাতা থাকবে, জ্ঞেয় থাকবে, তবে জ্ঞান ওটাকে লিঙ্ক করে। সম্প্রজ্ঞাত, প্রজ্ঞা, প্রজ্ঞা মানে ওখানে জ্ঞান ইনভলভ, জ্ঞান ইনভলভ মানেই জ্ঞাতা, জ্ঞাত হচ্ছে পুরুষ সব অবস্থায়, জ্ঞেয় মানে একটা বস্তু থাকবে, বস্তু মানেই প্রকৃতির 24টি তত্ত্ব। তার মানে যখনই ধ্যান কেউ করে, মনে রাখবেন ধ্যান যখনই হয় সবসময় এটা সম্প্রজ্ঞাত এলাকায় হয়, কারণ ওখানে জ্ঞান। আমি ঠাকুরের উপরে ধ্যান করছি, আমি ধ্যান করছি, এই যেমনি এসে গেল আমি এসে গেল জ্ঞাতা, ঠাকুরের উপরে জ্ঞেয়, ধ্যান, এই জ্ঞান সম্প্রজ্ঞাতের বাইরে কখনো যেতে পারে না। তো বলছেন পতঞ্জল যোগ ইনি বলবেন যখনই কোনো বস্তুর উপরে ধ্যান করা হবে ওই বস্তুর পুরো জ্ঞান আপনার হয়ে যাবে। আর নলেজ ইজ পাওয়ার, জ্ঞান মানে হলো শক্তি, ফলে ওই জিনিসটার উপরে আপনার পুরো শক্তি এসে যায়। আমরা এই অষ্টসিদ্ধি আদি যে কথা বলি, যে যোগ সিদ্ধির কথা বলা হয়, সিদ্ধাইয়ের কথা বলা হয়, এগুলো সব এটা থেকেই হয়। যে কোনো বস্তু এটাকে যদি জেনে যান, যেমন মা নিজের বাচ্চাকে জানে, ফলে মার জোর বাচ্চার উপরে চলে। যে কোনো জিনিস আপনি যখন ক্লাস 5, 6, 7-এ পড়ছিলেন, সেই বিষয়টাকে জেনে গেলেন, তার মানে ওই বিষয় থেকে আপনি বেশি পাওয়ারফুল হয়ে গেলেন। একটা জিনিসকে জানাও যা, ওটার উপরে শক্তি ক্ষমতা এসে যাবাও তাই। আমরা যখন কাউকে ইনসাল্ট করতে চাই, আমরা বলি তোমাকে আমি জানি, তোমার কত দূর দৌড় আমার জানা আছে। বলতে চাইছি আমি তোমাকে জানি মানে তোমার ক্ষমতা আমার জানা আছে, আমি তোমার থেকে সুপিরিয়র, এটা বলছে। যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি, যে কোনো জিনিস আপনি জানেন মানে তার উপর আপনার ক্ষমতা এসে গেছে। এটা দেখবেন ঠাকুর বেদান্তের কাহিনীকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, যে একটা জায়গায় পদ্মচরণ সে একটা মুখোশ পরে ভয় দেখাচ্ছে সবাইকে। তাই একজন বাচ্চা খেলা করছে, সে চিনে ওরে পদ তুই, জেনে গেছে ওকে, আর ওকে ভয় দেখাতে পারবে না, কারণ জেনে গেছে। আমাদের এখানে এক্স্যাক্টলি তাই হয়, যখন একটা জিনিসকে জেনে গেলেন তার মানে ওর উপরে আপনার ক্ষমতা এসে গেল, ওর উপরে ক্ষমতা এসে গেল, এবার ওই ক্ষমতাটাকে আপনি যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারেন। এই যেমন দেখবেন অনেক সময় পলিটিশিয়ানসরা বা দুষ্টু লোকেরা অপরের খবর নিতে থাকে, ব্ল্যাকমেল করবে, ওর কোনো দুর্বলতার খবর পেয়ে গেলেন, এবার ওকে ভয় দেখা থাকবে, এই যে ফাঁস করে দেবো, জেনে গেলেন, এবার আপনি তার উপরে আপনার ক্ষমতাটা এসে গেল। তো বলছেন যে যেমন যেমন ধ্যান সূক্ষ্ম হয়
তার মানে 24টি তত্ত্ব ধীরে ধীরে সূক্ষ্মতর হয়ে যাচ্ছে। এই সূক্ষ্মতর হয়ে যাওয়ার জন্যে যোগীর ক্ষমতা ঠিক সেইভাবে বাড়তে থাকে। কিভাবে সূক্ষ্মতরে যায় এইটাকেই সম্প্রজ্ঞাত সমাধি ব্যাখ্যা করছেন যখন বলছেন বিতর্ক, বিচার, আনন্দ, अस्मिता। তো প্রথম বলছে বিতর্ক সমাধি। বিতর্ক সমাধি এটা বলেন দুটো টাইপ, স বিতর্ক, নির্বিতর্ক, স আর নি দিয়ে, যেখানে বিতর্ক সহ, বিতর্ক ছাড়া। বিতর্ক মানে হয় একটা জিনিসকে কোশ্চেন করা। যেমন ধরুন এই যে আমরা রসগোল্লার উদাহরণ আগে নেওয়া হয়েছিল, এই রসগোল্লার উপরে ধ্যান করছেন। কিভাবে ধ্যান করছেন? বাকি যাবতীয় যা কিছু আছে সেইগুলো সব চলে গেল। যেমন বাচ্চার যে মন, ওর চকলেট চাই মানে চকলেট চাই, অন্য কোনো দিকে যাবে না। একবার বলেছিলাম একটা ঘটনা, একটা মেলাতে ওরকম বাচ্চা এসছে বাবার সঙ্গে, বাচ্চা এবার মার কাছে যাবে, তো বাবা বলছে তোকে মা দিচ্ছি। হ্যাঁ, তো ওই ঠাকুর আর মায়ের একটা ওই প্লাস্টার অফ প্যারিসের মূর্তি কিনে দিয়েছে। ওই নিয়ে বাচ্চাটা না, এই নাও তোমার বাবা, এই নাও তোমার মা বলে ধপাস করে মাটিতে ফেলে দিয়েছে, ভেঙে চুরমার। যে বাচ্চা চকলেটের জন্য কান্না করছে, ওকে আপনি যাই দিয়ে দিন, অন্য কথা নেবে না। ঠিক তেমনি যোগী যখন সাত্বিক মনে একটা জিনিসের উপরে ফোকাস করে, বাকি সমস্ত জিনিস তার কাছ থেকে বাদ হয়ে গিয়ে শুধু ওইটা থাকবে। এইখানে বলছেন এটা বিতর্ক, এখানে কোশ্চেনিং আর অর্থ হলো এই জায়গাটায় ওই বস্তুটা কি, এই বস্তুটা কি, এটার উপরে পুরো মনটা চলে গেছে। এই রসগোল্লার উপরে মনটা পুরো দমে চলে গেছে। এখন অন্য কোনো কিচ্ছু সে দেখবে না। যেমন যখন ধ্যান করছেন একটা পদ্ম ফুলের উপরে আপনি ধ্যান করছেন, পদ্ম ফুল বাইরে যাবতীয় যা কিছু আছে ডেড, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু ঢুকবে না, মনের স্মৃতি থেকে কিছু আসবে না, নাথিং থাকবে শুধু এটা। তবে এতে কি হয়, এটা তো ধরুন এটা তো যোগী বলছেন, যোগীরা যখন ধ্যান করে ওনারা একটা বস্তুর উপরে ধ্যান করেন। তো তাকে বলা হলো একটা পদ্ম ফুল, তুমি শুধু এই পদ্ম ফুলের তুমি চিন্তন করো। এই পদ্ম ফুল ছাড়া তোমার মনে আর কোনো থট যেন না আসে। এই পদ্ম ফুলকে নিয়ে যখন ভাবছে, পদ্ম ফুল একটা স্থূল বস্তু, ওই বস্তুর উপরে ধ্যান করছে। যদি তার সমাধি হয়ে যায়, ওই পদ্ম ফুলকে থরলি সেজে নিয়ে যাবে। এখন প্রথম হলো একটা পদ্ম ফুলকে নিয়ে আপনি ভাবছেন, সেখান থেকে যখন গভীর হয়ে যায়, এটা প্রথমটা হলো সবিতর্ক সমাধি। গভীর যখন হয়ে যায় তখন ওই পদ্ম ফুলের উপরে ধ্যান হয় না, পদ্ম ফুল ইন জেনারেল তার উপরে ধ্যান হয়। কারণ যত পদ্ম ফুল এই জগতে আছে তার জেনেরিক একটা পদ্ম ফুল আছে, যেটা থেকে সমস্ত সবকিছু যার যেন প্রতিরূপ। আমরা অনেকবার বলেছি, ওই যখন মুসলিম ক্যালিগ্রাফার্স যারা ক্যালিগ্রাফি করতেন, ওরা যখন কোনো কিছু আঁকতেন, লাইলা মজনু এই ধরনের যখন কাহিনীগুলো লেখা থাকতো আর সাইডে ক্যালিগ্রাফি ছবি বানানো হতো। তো ওনাদের উদ্দেশ্য ছিল ছবি বানানোর সময় কোনো ঘোড়া বিশেষকে না। বলছেন আল্লাহ যখন ঘোড়া ভেবেছিলেন, ওনার মনে কি ছিল, তার মানে ঘোড়া যেটা সমস্ত ঘোড়ার প্রোটোটাইপ, সমস্ত ঘোড়ার মূল, যেখান থেকে বাকি সব বেরোচ্ছে। যেমন
যারা বিজ্ঞান একটু জানবেন, এই যে 1 কেজি একটা হচ্ছে প্ল্যাটিনাম ইরিডিয়াম একটা গোলা, মূলটা রাখা আছে ফ্রান্সে, প্যারিসে, আর তার কপিগুলো রয়েছে বিভিন্ন দেশে যারা কেজিকে স্ট্যান্ডার্ড মনে করেন। তো বলছেন মূল যেখান থেকে বাকি সব কপি হয়েছে, তো ঘোড়া একটা এমন ঘোড়া হবে যখন আঁকা হচ্ছে যে জগতে যত রকমের ঘোড়া, সেটা হচ্ছে ওই ঘোড়ার একটু ডিফেক্টিভ কপি। আমরা সবাই মানুষ, কিন্তু যে মূল মানুষ মনু, তার আমরা ডিফেক্টিভ কপিস। এই ডিফেক্টিভ কপিকে এটাকে বলে স্টাইল। একটা খুব সুন্দর ঘটনা একটা পড়েছিলাম যে একবার একজন দর্জি, ওরা ফ্যাশন ডিজাইনার্স ছিলেন, তো ওদের কাছে ওরকম একজন খুব নাম করা ক্রিমিনাল এসছে, খুব দামি কাপড় দিয়ে বলছে প্যান্ট বানাতে হবে, আর সব বডিগার্ডগুলো রিভলভার নিয়ে। আর ওই ভদ্রলোকের ফ্যাশন ডিজাইনার ওর যে ভাইপো খুব আদর করে, সে এসে করেছে কি, কাউকে না দেখে বাচ্চা ছেলে কাঁচি দিয়ে কাপড়টা কেটে দিয়েছে। মানে ওর স্যুট টুট সব তৈরি, সেই সময় গিয়ে কেটে দিয়েছে। এখন তো সেই দেওয়ার যখন সময়, তখন দেখে আরে তো প্যান্ট কাটা, এখন কী করবে ও? তাড়াতাড়ি করে এখন দেখলো যে ওকে তো মারবে পরে, আগে নিজের প্রাণ বাঁচাতে হবে। ও দামি কাপড় কোথায় থেকে নিয়ে এসছে, ও তখন সঙ্গে সঙ্গে করলো কি, ওই জায়গাটা অন্য একটা রং, অন্য রঙের কাপড় ওটাকে লাগিয়ে সেলাই করে দিয়েছে, আর নিজেদের সবারই প্যান্ট কেটে ওর মধ্যে ওই কাপড়ে সেলাই করে দিয়েছে সঙ্গে সঙ্গে। এখন ওই যে এসছে মাফিয়া ডন, সে এসে ওটা দেখে জোর চিৎকার করে উঠেছে, এটা কি হলো? তো দর্জিটা এমন ভান করছে যে কি হলো, কেন চাইছেন কেন, এই আমার কাপড়টা নষ্ট করলে না, এইটা তো এখন ভেনিসের হচ্ছে লেটেস্ট স্টাইল, এই দেখুন আমরাও সবাই এটাই পরে আছি। দিয়ে তখন একটা এমন কথা বলল যেটা বাচ্চা বয়সে তার মা ওকে বলতো, যে আনকালচার্ড যারা হয় তারা কালচারের ভ্যালিউ জানে না। তো সেটা শুনে ও হঠাৎ হেসে ফেললো, বা ওইটাই এখন ফ্যাশন হয়ে গেল। ওই যে মাঝে দেখবেন যে ওই যে ছেলেমেয়েরা কাপড়গুলো পরে না, মাঝখানে একটা অন্য রং লাগানো আছে, কাপড় ছোট পড়ে গিয়েছিল, মাঝখানে একটা পট্টি লাগিয়ে দিয়েছে, ওইটাই এখন ডিজাইন, ওটাই ফ্যাশন। যেখানে দেখবেন যে বলবে আমি তোমার থেকে আলাদা, এটা বুঝবেন এটা ডিজাইনের দোষ, ডিফেক্টিভ ডিজাইন। ডিফেক্টিভ ডিজাইন মানেই হয় ফ্যাশন, ডিফেক্টিভ ডিজাইন মানে হয় এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে ডিফেক্টিভ ডিজাইন, ইনক্লুসিভ মানে এটা হচ্ছে মূল জিনিসটা। এই যখনই কেউ দেখবে বাবা তোমার কি দারুণ ফ্যাশন, বুঝবেন এই সবকটার পেছনে কিন্তু রয়েছে ডিফেক্টিভ ডিজাইন। মূল জিনিসটাতে যদি যান, সবিতর্ক সমাধি হলো একটা ডিফেক্টিভ ডিজাইনকে নিয়ে করছে, সেখান থেকে ওরা মুভ করে যাচ্ছে নির্বিতর্ক, যেটা হচ্ছে মূল। ওই লেভেলে যদি চলে যায়, ওই জিনিসটার সমস্ত জ্ঞান তার এসে যাবে। বৈজ্ঞানিকরা যখন ধ্যান করেন, মানে একটা জিনিসকে নিয়ে, একটা সমস্যাকে নিয়ে যখন বিচার করেন, এদের সবকটার কিন্তু সবিতর্ক সমাধি হয়। বিজ্ঞান মানেই সবিতর্ক সমাধি। কারণ যারা কামী লোভী বৈজ্ঞানিক, ওরা বৈজ্ঞানিকই না, কিন্তু এখন আইনস্টাইন আদির মতো লোক যখন গভীরে চিন্তা করছেন, নিউটনের মতো লোক গভীরে চিন্তা করছেন, এগুলো সব সবিতর্ক সমাধি। সবিতর্ক নির্বিতর্ক ওর মধ্যে, কারণ ওই বস্তুটাকে আমি জানতে চাইছি। আচ্ছা বলে গাছ থেকে আপেল পড়লো, তখন নিউটনের মনে হলো যে শক্তি আপেলটাকে ফেললো, সেই শক্তি চাঁদ পৃথিবী এগুলোকে ঘোরাচ্ছে। ওই বস্তুটা যেন তাকে বলে দিল আমি এই, এটাকে বলে বিতর্ক। বিতর্কের দুটো, একটা হলো যেটা দেশকালে বাঁধা, দেশকাল সময়ে বাঁধা, আর এটা হলো দেশকাল সময়ের ঊর্ধ্বে, ওটাকে বলে নির্বিতর্ক। নেক্সট হলো বিচার। বিচার মানে হয় সূক্ষ্ম, যেটা বস্তু থেকে বিচারে গেল, জিনিসটা সূক্ষ্ম মনের ভেতরে ঢুকে গেল। তোরা বলছেন যে যখন বস্তুর উপরে ধ্যান করতে করতে
যখন ওটার উপরে জয় পেয়ে গেলেন, তার মানে মন আরও সূক্ষ্ম হয়ে গেল যখন, তখন যেই জিনিসটার উপরে ধ্যান করা হচ্ছিল তার যে তৈরি হওয়ার জন্যে যে সূক্ষ্ম জিনিসগুলো লেগেছে, সাংখ্য যোগে যেটাকে তন্মাত্রা বলে, যে পঞ্চ তন্মাত্রা দিয়ে যেটা তৈরি হয়েছে, এখন যখন শুধু সেইটার উপরে ধ্যান করা হয়, তার মানে আমরা ধরুন এই যে পদ্ম ফুলের উদাহরণটা নিলাম, প্রথমে পদ্ম ফুল স্থূল রূপে ধ্যান করা হলো, সেখান থেকে পদ্ম ফুল যেটা একটা সমস্ত পদ্ম ফুলের যেখান থেকে শুরু, যেটা ওর যে ফার্মা, যে রিয়েল ফরম্যাট যেটা, সেখান থেকে এবার পদ্ম ফুলকে ছেড়ে দিয়ে পদ্ম ফুল যে তৈরি হয়েছে পঞ্চ তন্মাত্রা দিয়ে, সেই তন্মাত্রা পদ্ম ফুলের যে পঞ্চ তন্মাত্রা সেটার উপরে ধ্যান করছেন। এটাকে বলছেন স্ববিচার, কারণ পদ্ম ফুলের তন্মাত্রাগুলোকে আপনি ফোকাস করছেন। এই তন্মাত্রাকে যখন একটা পদ্ম ফুলে বেঁধে না রেখে পুরোটা খুলে দেওয়া হলো, শুধু তন্মাত্রার উপরে বিচার করা হচ্ছে, ওটাকে তখন বলে নির্বিচার। সবিচার, নির্বিচার। প্রথমটা হলো বস্তু বিশেষ, সেখান থেকে বস্তু যেটা খুলে গেল পুরো, একটা ওই বস্তুর যে সমষ্টি রূপ সেখান থেকে আবার নেমে এলো বস্তু যেটা দিয়ে তৈরি হয়েছে সেটার উপরে বিচার, আর ওই তন্মাত্রাগুলোর ওপরে পুরোপুরি। যদি আপনার মনে থাকে কিভাবে সৃষ্টি হয়, তাহলে আপনি দেখবেন যে সৃষ্টি প্রকরণে সবচেয়ে আগে আপনার প্রকৃতি নিজেই, সেখান থেকে মাহাত, সেখান থেকে অহংকার, সেখান থেকে সৃষ্টি হচ্ছে পঞ্চতন্মাত্রা, সেখান থেকে পঞ্চভূত, সেখান থেকে এই মহাভূতগুলো আসছে। তার মানে যিনি এই তন্মাত্রার উপরে, এটাকে বলে যেটা দিয়ে তৈরি জিনিসটা, ওই অবস্থায় যিনি পৌঁছে গেলেন, মনটা যার এত সূক্ষ্ম হয়ে গেল, তিনি এখন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হবার মতো জিনিস, সেটাকে তিনি চাইলে সৃষ্টি করতে পারেন, যেখানেই তন্মাত্রার ইনভলভমেন্ট রয়েছে। কারণ তিনি তন্মাত্রাকে জয় করে নিয়েছেন, পুরো তন্মাত্রা তার জয়। তিনি যদি চান এখানে একটা পদ্ম ফুল হোক, তার ইচ্ছা মাত্রই পদ্ম ফুল একটা এসে যাবে, কারণ তিনি ওটাকে জয় করে নিয়েছেন। যদি ভক্তি মার্গে যারা ধ্যান করেন তাদের ঠিক পুরোপুরি এটার সঙ্গে মেলে না, কিন্তু ক্ষমতা তাদেরও এসে যায়। এই ধরনের ক্ষমতা একটু তফাৎ থাকে ঠিকই, কিন্তু ক্ষমতা ওনাদেরও এসে যায়। তাহলে এই চারটে, সবিতর্ক, নির্বিতর্ক, সবিচার, নির্বিচার। তো নির্বিচার হচ্ছে যেখানে মূল তন্মাত্রার উপরে ধ্যান করছেন, সেখান থেকে এসে যাচ্ছে সানন্দা। যে সানন্দা, হ্যাঁ, আনন্দ যেটা আছে না, বিতর্ক, বিচার, আনন্দ। আনন্দকে বলে আনন্দের সঙ্গে। আমরা যেটা প্রথমে রসগোল্লার উদাহরণটা দিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল বস্তু, তার জ্ঞান, আনন্দ। প্রথমটা যেটা সবিতর্ক, নির্বিতর্ক, এটা বস্তুর উপরে ধ্যান গেল, আর যেটা সবিচার, নির্বিচার, এটা নির্বিচারই বলছিলাম তো, হ্যাঁ, সবিচার, নির্বিচার। সবিচার নির্বিচারের ক্ষেত্রে যে মনে যে জ্ঞান যেটা ছিল সেটার উপরে চলছে, আর সেখান থেকে এবার রসগোল্লা খাওয়ার যে আনন্দ, সেই জায়গাটা চলে এসে এবার বলছেন যে যে কোনো আনন্দ মানুষ যেটা পায় মন দিয়ে, সেটা ইন্দ্রিয় দিয়ে পায়। যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যায়। এখন বস্তুর উপরে সে নির্ভর করছে না, কারণ আমরা যেমন বলা হলো রসগোল্লা যেটা খাচ্ছেন, আমরা মনে করছি রসগোল্লা খেলো
ফলে সে আনন্দটা পাচ্ছে, কিন্তু আসলে আনন্দটা তার ভেতরে রয়েছে। এটা কিন্তু সচ্চিদানন্দের আনন্দ না, এটা হচ্ছে ইন্দ্রিয়জনিত আনন্দ। বলছেন সমস্ত ইন্দ্রিয়ই আনন্দ দিতে পারে। কাউকে দেখলে আমরা বলি না, তোমাকে দেখে চোখ জুড়িয়ে গেল, গান শুনে জুড়িয়ে গেল। তার মানে আনন্দ জিনিসটা রয়েছে ইন্দ্রিয়ের মধ্যে। তো বলছেন ইন্দ্রিয়ের যে সত্ত্বভাব, ইন্দ্রিয়গুলো সত্ত্ব রজতম তিনটে দিয়ে মিশে রয়েছে, কারণ প্রকৃতির এলাকায় যা কিছু আছে সত্ত্ব রজতম দিয়ে মিলিত। এখন ইন্দ্রিয়গুলোর যে সত্ত্ব, সেই সত্ত্বের ওপরে যখন ধ্যান করছে তখন যে মনটা জমে গেল, এটাকে বলছেন সানন্দা। তবে প্রথমটা ধ্যান করছিল বস্তুর উপরে, দ্বিতীয়টা ধ্যান করছে মনের এমন অবস্থায় যেখান থেকে মনটা গিয়ে তাকে ধরছে, আর এরপরে আরও পেছনে চলে যাচ্ছে যেখানে ইন্দ্রিয় তাকে আনন্দ দেয়, যেই জায়গাটায় রিয়াকশন হচ্ছে, এটাকে বলছেন সানন্দা। তারপরে এটা টোটাল 5 রকমের সমাধি হয়ে গেল। তো বলছেন যদি যেখানে আমরা প্রথম যখন সৃষ্টি বর্ণনা করা হয়েছিল, তো বলা হয়েছিল ইন্দ্রিয়গুলো যে উৎপত্তি হয় প্রকৃতি, মহৎ, অহংকার। অহংকারে যে সত্ত্বগুণ দিয়ে ইন্দ্রিয়গুলোর সৃষ্টি যখন বলা হয়েছিল, তো বলছেন এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে মিলিয়ে, সমস্ত ইন্দ্রিয়গুলো সত্য যদি মিলিয়ে দেন তখন ওটা হয়ে যায় অহংকার। তো বলছেন অহংকার, ওই অহংকারটা এনারা পরিষ্কার করে বলেন না যে আপনার নিজের মনের অহংকার না সমষ্টির অহংকার, দুটোই হতে পারে। ওই যে শুধু আনন্দবোধ, আনন্দবোধটা হয় অহংকার থেকে। অহংকার এই বাংলার অহংকার না, সৃষ্টিতে যে একটা 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 করে ধাপে যখন নামছে ওই জায়গাটায়। আর মনের দিক থেকে যখন দেখা হচ্ছে, চিত্ত, মন, বুদ্ধি, অহংকার বলা হয়েছিল, তাদের চিত্ত যেটা, সেটা হচ্ছে যেখানে বস্তুগুলো পাচ্ছে, সেখান থেকে যখন সংকল্প বিকল্প করছে, বিচার করছে, এটাকে বলছে মন। যখন পুরোপুরি ধ্যানে বসে গেল সেটাকে বলছেন বুদ্ধি। আর যেই জায়গাটায় সুখ দুঃখের বোধ করে সেটাকে বলে অহংকার। ধীরে ধীরে যখন পেছনের দিকে যাচ্ছে, এই অহংকারের উপরে যখন ফোকাস করে, তখন যোগী ওর মনে আর কোনো বস্তু নেই, কোনো বিচার নেই, শুধু সেই আনন্দের উপরে ফোকাস করছে। সেই জন্যে এটাকে বলছে সানন্দা। বিতর্ক বিচার, আনন্দা, স্মিতা, এরপরে अस्मिता। अस्मिता পরে আবার একটা টার্ম আসবে। अस्मि হয় যেখানে পুরুষ আর প্রকৃতির যোগ হয়েছে। পুরুষ তিনি শুদ্ধ চৈতন্য, প্রকৃতি হলো যেটা সমস্ত সব কিছুর সমষ্টি। পুরুষ যখন প্রকৃতির সঙ্গে জুড়ে যায়, ওই জোড়ের জায়গার জাংশন, সেখানে পুরুষ মনে করতে শুরু করে এটা আমি। মানুষের ক্ষেত্রে, আমার আপনার ক্ষেত্রে যেটা এনারা ফোকাস করেন, ধ্যান যখন করা হচ্ছে, ধ্যান যখন অনেক গভীর হয়ে যায়, তারপরে মন অনেক সূক্ষ্ম হয়ে গেল, এবার ফোকাসটা চলে যায় শুদ্ধ বুদ্ধির উপরে, একবারে পিউরিফাইড মাইন্ড। এর আগে ছিল অহংকারের উপরে, এরপরে যাচ্ছে শুদ্ধ বুদ্ধির উপরে। শুদ্ধ বুদ্ধিকে এনারা ডিফাইন করেন, বলে বুদ্ধি স্থিত পুরুষ প্রতিবিম্ব। বুদ্ধি যখন পুরো পরিষ্কৃত হয়ে যায়, কারণ সমাধি মানি সত্যগুণে প্রতিষ্ঠিত, সত্যগুণে বুদ্ধি পুরো প্রতিষ্ঠিত হয়ে গেছে। ধ্যান করে করে মনটা আস্তে 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 গভীর গভীর, ফলে সূক্ষ্ম সূক্ষ্মতর সূক্ষ্মতম হয়ে যাচ্ছে। এরপরে ধ্যানটা সে করে বুদ্ধি যে চেতনা, সেই চেতনার উপরে ধ্যান করে। সেই চেতনার উপরে যখন ধ্যান করে, বুদ্ধির তো নিজস্ব কোনো চেতনা নেই, কারণ প্রকৃতির এলাকায় সব কিছু জড়, বুদ্ধিটাও জড়। কিন্তু পুরুষ কাছে আছে বলে বুদ্ধিটা মনে হয় যেন তার চেতনা এসে গেছে। যেমন এই টিউবলাইট,
গ্লাস, কাঁচের মধ্যে কোনো তার আলো নেই, ইলেকট্রিসিটি মাঝখান দিয়ে যাচ্ছে বলে ওটা লাইটেড আপ হয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে আলোটা কাঁচে, আলোটা কাঁচে না, আলোটা তার ভেতরে। যেই জায়গাটা এই জাংশন পুরুষ আর প্রকৃতির, এটা বলছে বুদ্ধি স্থিত পুরুষ প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব, এটা রিফ্লেকশন। আমরা যখন বলি আমি, আমরা যখন বলি তিনি মরে গিয়ে স্বর্গে গেলেন, কে যাচ্ছে, এইটা বলছেন এই যে বুদ্ধি স্থিত পুরুষ প্রতিবিম্ব। এইভাবে আপনি মনে করুন একটা আয়না নিন, আয়না নিয়ে এবার সূর্যের প্রতিবিম্ব, এবার আপনি ওটাকে নাড়াতে শুরু করলেন, সূর্য নড়ছে চারিদিকে, সূর্য কোথাও নড়ছে না, বুদ্ধি ওর প্রতিবিম্বটাকে নাড়াচ্ছে। যাবতীয় যা কিছু হয়, আমার জন্ম হলো, আমি আজকে সুখী, আমি আজকে দুঃখী, আমি মরে গেলাম, আমি স্বর্গে গেলাম, এই আমিটা কে? এটা এই প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা, এটাকেই বেদান্তে বলে জীবাত্মা। জীবাত্মা হচ্ছে যেখানে সেই শুদ্ধ আত্মা মনের সঙ্গে নিজেকে জুড়ে নেয়, এনারা এটাকে বলছেন প্রতিবিম্ব। এই যে সুখ দুঃখ যেটা ভোগ করে, এই প্রতিবিম্ব ভোগ করে, আসল করে না। বেদান্তে এটাকে জীব বলে, এখানে এটাকে প্রতিবিম্ব বলে। এটা এই জাংশনটাকে বলে अस्मिता, আর এই সমাধিকে বলা হয় সাস্মিতা। এখানে আমিত্ব বোধ থাকে, এই আমিত্ব বোধ আছে বলে এটাকে বলা হয় সাস্মিতা। কেন এরকম ধ্যান? বলছেন বুদ্ধি যেটা বিশুদ্ধ বুদ্ধি, সেখানে কোনো ধরনের তার কোনো চাঞ্চল্য নেই, কোনো কামনা বাসনা নেই। এর কাজ হলো ইন্দ্রিয় থেকে যাবতীয় যা কিছু, প্রথমে ছিল বস্তু, সেখান থেকে ওটা জ্ঞান, জ্ঞান থেকে ইন্দ্রিয়তে আসছে। বুদ্ধি করে কি, যাবতীয় যা জ্ঞান ওইটা নিয়ে গিয়ে পুরুষ তাকে অর্পণ করে। কঠোপনিষদে যে মন্ত্রগুলো খুব সুন্দর, ঠিক এইভাবে ব্যাখ্যা করেন যে যেমন রাজার কাছে প্রহরীরা এসে খবর দেয়, ঠিক তেমনি বুদ্ধি এসে ইন্দ্রিয়গুলো থেকে যে খবরটা পেলো, বুদ্ধি নিয়ে গিয়ে পুরুষকে খবর দেয়। পুরুষ তখন ঘাড় নেড়ে বলে, এরকমটি। তো বলছেন আসল যে পুরুষ, সে পুরুষ তো কখনো কোনো কিছুতে জড়ায় না, কিন্তু সেই পুরুষের যে প্রতিবিম্ব বুদ্ধিতে যেটা জড়িয়ে গেছে, সেখান থেকে ও মনে করে যেন তার এই হয়েছে। ফলে আমরা যখন মনে করি আমি পুরুষ, যখন মনে করছি আমি নারী, আমি সন্ন্যাসী, আমি গৃহস্থ, আমার এই হলো, আমি পরীক্ষা পাস করলাম, এই সব কিছু হচ্ছে প্রকৃতিতে, হচ্ছে কারণ পুরুষ আছে। আর এই খবরাখবর ওই যে প্রতিবিম্ব তার কাছে যাচ্ছে, প্রতিবিম্ব সেখান থেকে মনে করছে আমি সুখী, আমি দুঃখী। কিন্তু পুরুষ এমনভাবে ওখানে জড়িয়ে থাকে যে পুরুষ প্রকৃতিকে ছেড়ে যেতে পারবে না, ছেড়ে যেতে পারছে না বলে ওই প্রতিবিম্বটা ওই জায়গাটা থাকবেই। যোগের উদ্দেশ্য হলো এই প্রতিবিম্বটাকে নাশ করে দেওয়া। প্রতিবিম্বকে নাশ করা মানে হচ্ছে পুরুষ আর প্রকৃতির যে যোগ, এই যে अस्मि, अस्मि মানে হয় আছি, আম अस्मि, আমি আছি, এই যোগটাকে কেটে দেওয়া। ওই জায়গাটা যখন ফোকাস করতে শুরু করে, তখন এটাকে বলেন সাস্মিতা। এখন বলছেন এইটা তখনই হয় যখন মন প্রচুর শুদ্ধ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, খুব সূক্ষ্ম। আর ওই জায়গাটা কি হয়, মন তখন বস্তু যেটা বলা হলো স্থূল, তারপরে বলা হলো জ্ঞান যেটা সূক্ষ্ম, এই ডিস্টিংশনগুলো সব খসে পড়ে যায়। এই আমরা যখন নিজের দিকে তাকাচ্ছি, সেই জায়গাটা আমরা মনে করছি যে এই বুদ্ধির কথা, কিন্তু যদি আপনি বহির দিকে তাকান, সমষ্টির দিকে তাকান, ওই জায়গাটায় ধ্যান যেন এই বিশ্ব মনে চলে যায়। আসলে বিশ্ব মন আর ইন্ডিভিজুয়াল মন দুটোতে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স রয়েছে, আসল তফাৎ যেটা রয়েছে, এক জায়গায় সে মনে করে যে আমি ব্যষ্টি, আর এক জায়গায় সে মনে করে আমি সমষ্টি, এছাড়া কোনো ডিফারেন্স নেই।
এখন যিনি এই অবস্থায় চলে গেছেন, ধ্যানের এই অবস্থায়, যার এই শাস্মিতা সমাধি, ওই যে বলা হয়েছিল মহৎ, প্রকৃতির ঠিক পরে যেটা আসে ওটার সঙ্গে এক হয়ে গেছে। তার আগে যেটা বলা হলো সানন্দা, অহংকার, বিশ্ব অহংকার, তার সঙ্গে এক হয়ে গেছে। এই জায়গাটা তিনি, এখন কি হয়, এই জায়গাটা যখন আসে এটাকে বলে বিদেহ। এই যে পুরাণ আদিতে বলা হয়েছে না, রাজা জনক ছিলেন বিদেহ। এখন আর ওর দেহ বলে কোনো কিছু থাকে না, দেহের সঙ্গে আর যুক্ত না, ও এখন পুরো বিশুদ্ধ মনের সঙ্গে এক হয়ে গেল। কিন্তু স্থূল শরীর না থাকলেও ওর একটা সূক্ষ্ম শরীর থাকে। এই সূক্ষ্ম শরীরটা যদি বিচার করে দেখেন কখনো, মনের জগৎটা কেমন, একটু আমরা এখান থেকে সরে ভাবছি, কারণ এই জিনিসগুলো বোঝা একটু কঠিন, কিন্তু একটু চিন্তা করলে পরিষ্কার হয়ে যায়। আমরা আমাদের পুরাণগুলোতে বর্ণনা পাই, মানুষ যখন মরে যায় পিতৃলোকে যায়, স্বর্গলোকে যায়, দেবলোকে যায়। ঠাকুর আবার বলছেন, একদিন ওনার ধ্যান করতে করতে মন খুব উঁচুতে চলে গেল, এত উঁচুতে চলে গেল যেখানে ছুটে চলে যাচ্ছে, সেখানে দেবতারাও যেতে পারেন না। চলে গেলেন সপ্তর্ষি মণ্ডলে। সে একজন ঋষিকে গিয়ে বাচ্চার মতো গিয়ে বলছেন, আমি যাচ্ছি, তুমিও চলো। ঠাকুরের এই যে দর্শন সপ্তর্ষি মণ্ডলের, এটাকে আপনি সত্যি মনে করেন না এটাকে কল্পনা মনে করেন? সিম্পল প্রশ্ন। যদি এটা বলেন মনের ভুল, কল্পনা, তাহলে কিন্তু ঠাকুরের যত দর্শন আছে সবটাই কিন্তু ভুল হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন সপ্তর্ষি মণ্ডলের গল্পটা এটা সত্য, তাহলে কিন্তু আপনার ওয়ার্ল্ড ভিউ পুরো তোলপাড় লেগে যাবে, উলটপালট লেগে যাবে। তাহলে শুধু সপ্তর্ষি মণ্ডল সত্য হবে না, পিতৃলোক, দেবলোক, স্বর্গলোক সমস্ত সবকটা সত্য হবে। কারণ ঠাকুর সেখানে বলছেন, আমার সূক্ষ্ম মন এমন জায়গায় চলে গেছেন দেবতারাও যেতে পারে না। পৌরাণিক কাহিনীগুলো এমনি শুনে মনে হয় যেন এগুলো রূপকথা, না, এগুলো রূপকথা নয়। মানে একটু হয়তো বাড়িয়ে কমিয়ে বলছে ঠিকই, কিন্তু পুরোটাই যে মিথ্যে তা না। তাহলে কি হয়? এটা অত্যন্ত সহজ ব্যাখ্যা। মানুষের যে মন যেমন তার শরীর তেমন, তার মন যেমন থাকবে শরীর তেমন থাকবে। আর এক একটা শরীরের সঙ্গে তার রিলেটেড যে স্বাধীনতা ঠিক সেরকম থাকবে, ফ্রিডম। কীরকম? এই শরীরে যখন আপনি আছেন, এটা পঞ্চভূতের শরীর, পঞ্চভূতের নিজস্ব একটা স্বাধীনতা আছে, কার্যের স্বাধীনতা আছে, ফলের স্বাধীনতা আছে। আমরা কাজ একভাবে করতে পারি, আমরা চিন্তন একভাবে করতে পারি, আমরা ফল একভাবে নিতে পারি। মানুষ এবার যেমন কর্ম, যেমন জ্ঞান অর্জন করলো এখানে, আর তার সংস্কার যেমন আছে, এবার ধরুন মরে গিয়ে মানুষ যখন মরে তখন কি হয়? কিছুই হয় না। নচিকেতা যেমন বলছেন, ধান গম মরে, জন্ম নেয়, আবার জন্মাবেন। কোথায় জন্মাবেন? যেখানে জন্মেছিলেন, আগে যেমন ছিলেন সেখানেই জন্মাবেন। কদাচিৎ যদি আপনার ক্ষমতা বেড়ে থাকে, শুভ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, জপ ধ্যান ধারণা করেছেন, কঠোপনিষদে বলছেন যথা কর্ম যথা শ্রুতম, যেমনটি শুভকর্ম, যেমনটি আপনার জ্ঞান, তখন আপনি আরেকটু হায়ার লেভেলে গেলেন। হায়ার লেভেলে যাওয়া মানেটা কি? ধরুন পিতৃলোক, পিতৃলোকটা হচ্ছে সবচেয়ে কাছের যে স্বর্গলোক, কি দেবলোকে চলে গেলেন ধরে নিন, এত শুভকর্ম, এমন জ্ঞান যে আপনি দেবলোকে চলে গেলেন। দেবলোকে যাওয়ার অর্থই হলো আপনার ফ্রিডম অনেক বেড়ে গেছে। দেবতাদের যেমন বর্ণনা করা হয়, নতুন কর্ম আপনি আর পারবেন না, কিন্তু মুভমেন্ট আপনার অনেক ফ্রি হয়ে যাবে। পাখিগুলো যেমন
এই যে চড়ুই পাখিগুলো একটু ওপরে পর্যন্ত যেতে পারে, তার মানে তার ফ্রিডম যেটা স্বাধীনতা সেটা হচ্ছে ওই হাইট থেকে পৃথিবী পর্যন্ত। আর শকুন তার ফ্রিডম অনেক বেশি, বা সাইবেরিয়ান ক্রেনস যেগুলো যায় অত উপর দিয়ে, তার ফ্রিডম অনেক বেশি। সে নিচেও আসতে পারে, সে ওপরেও যেতে পারে। নিচে যারা আছে তারা ওপরে কিন্তু যেতে পারবে না, ওপরে যারা আছে তারা নিচে আসতে পারবে। দেবতারা এখানে আসতে পারবে, এই শরীর হয়তো ধারণ করতে পারবে না, হয়তো। আপনি এখন কি করে বুঝবেন যে মরার পরে সে কোথায় যাবে? আপনি ঠিক ওখানেই যাবেন যেখানে এখন ধ্যানের অবস্থায় যতটা আপনি যেতে পারেন, এক্স্যাক্টলি সেখানে যাবেন। যোগ সাধনা করে আপনি যতটা, যোগ সাধনা এই যে এতদিন ধরে জপ ধ্যান করছেন, আপনি কি যে কোনো লোককে বলছেন, যে কোনো লোক এরকমটি হোক, সে কি সেরকম করে না? তার মানে তার মনের উপরে আপনার এখন অধিকার আসেনি। মনের উপরে যখন অধিকার আসেনি, তার মানে আপনার যোগ ক্ষমতা এখনো বেশি নেই। যোগ ক্ষমতা বেশি নেই, তার মানে মরার পরে আপনার ফ্রিডম খুব লিমিটেড থাকবে। আপনার এখানে বেঁচে থাকতে কি যৌগিক ক্ষমতা আছে সেটা পরিষ্কার বলে দেয় মরার পরে আপনি কত দূর যাবেন। এখন ধরুন এই যে আমরা ভারতবর্ষে আছি, এখানেও বড় লোকেরা আছেন যাদের হাজার হাজার কোটি সম্পত্তি আছে, সাধারণ লোকেরা আছে। ঠিক তেমনি বিভিন্ন লোকে অনেকটা এরকমই থাকে। এখন ঠাকুর তার মন এই মুহূর্তে এই লোকে যাচ্ছে, এই মুহূর্তে সপ্তর্ষি লোকে যাচ্ছে, এই মুহূর্তে বলছেন যে নরেন আদি হচ্ছে জীবন মুক্ত, নানান রকমের কথাগুলো বলছেন। যোগের অবস্থায় ঠাকুর এই যে পুরো ফ্রিডম পাচ্ছেন, এটাই শো করছে যে তিনি স্থূল, সূক্ষ্ম, কারণ, এই যে তিনটে ডিভিশনের পারের মানুষ। কারণ তিনি অনায়াস মুভ করতে পারছেন। ধ্যান করলে, ধ্যান কি, যে কোনো অবস্থায় তিনি দেখতে পাচ্ছেন মা কালীকে। আর চাইলে তিনি চলে যাচ্ছেন নির্বিকল্প সমাধিতে। তার মানে কারণ শরীরের পারে যে মহাকারণ, তিনি সেখানকার মানুষ। যার জন্য মহাকারণ, কারণ, সূক্ষ্ম, স্থূল, যেখানে খুশি তিনি ইফোর্টলেসলি মুভ করছেন। মা শ্রী মা বলছেন নরেনের নামে, এক ঠাকুর আর এক নরেন বাদে ঈশ্বরকে এই চর্মচক্ষুতে কে দেখেছে? তার মানে হলো বাকিরা যারা হন তারা সবাই সূক্ষ্ম শরীরে। মোটামুটি এই যে তিনটে জগৎ, স্থূল জগৎ যেখানে আমাদের এই যে মহাকাশ আদি সব রয়েছে, সূক্ষ্ম জগৎ যেটা অনেক বেশি এক্সটেন্ড করে, মানুষ মরার পরে যেখানে যাচ্ছে সেখান থেকে নিয়ে দেবতা ব্রহ্মা পর্যন্ত বলতে পারেন সূক্ষ্ম। আর কারণ শরীর হয় যেখানে, যেটা ঈশ্বরের যেখানে বাস, সগুণ সাকার ঈশ্বরের বাস, সেখান থেকে যারা নিচে নেমে আসেন এই পৃথিবীতে, তারাই হচ্ছে নিত্য মুক্ত। এটা বৈকুণ্ঠ ধাম, শিবলোক আদি এনারা, এই এখন রামকৃষ্ণ লোক শব্দ যেটা বলা, এটাই। তারপরে আর কোনো লোক নেই, তারপরে হচ্ছে ইউনিভার্সাল। তাদের জন্ম নেই, মৃত্যু নেই, এটাই দেখেন। যোগে এক্স্যাক্টলি সেটাই বলছেন। যোগ যেটা বলছেন, প্রথমে বলা হলো বিতর্ক। বিতর্ক যেটা, এটা হচ্ছে মোটামুটি এই পৃথিবীর মধ্যে বাঁধা। বিচার আর আনন্দ, বিচারটা হচ্ছে সূক্ষ্ম জগতের নিচের দিকে, আনন্দ হচ্ছে সূক্ষ্ম জগতের অনেক ওপরে। যখন শ্বাসমিতার কথা বলছেন, এটা একেবারে শেষের দিকে চলে যাচ্ছে। হয় বলতে পারেন আপনি কারণ শরীর, আর নাহলে সূক্ষ্ম শরীরের কারণ জগৎ বা সূক্ষ্ম জগতের হাইয়েস্ট বা কারণ জগতে। কারণ এনাদেরকে বলে যারা এই সমাধিতে পৌঁছে যান তাদের একটা নাম হচ্ছে প্রকৃতি লীন পুরুষ। ওরা প্রকৃতিতে লীন হয়ে গেছেন।
মনকে নিয়ে যারা ধ্যান করেন তাদের হাইয়েস্ট হচ্ছে এই সাস্মিতা সমাধি, যেখানে তিনি প্রকৃতির সঙ্গে মিশে এক হয়ে গেছেন, কারণ তিনি মনকে জয় করে নিয়েছেন। প্রথমে বস্তুকে জয় করলো, ইন্দ্রিয়কে জয় করলো, অহংকারকে জয় করলো, এরপরে বুদ্ধিকে জয় করে নিয়েছে। পরপর চারটে। স্থূল জগৎকে জয় করলো যখন বস্তুকে জয় করেছে, তন্মাত্রার জগৎ যেটা ইন্দ্রিয় জগৎ সেটাকে জয় করে নিল যখন বিচার, বিতর্ক বিচার। আনন্দ হলো সেখানে অহংকারকে জয় করে নিয়েছে। প্রকৃতি, মহৎ, অহংকার, এই যে তিনটা। অহংকারের পরে তন্মাত্রা আসে, তন্মাত্রার পরে এই জগৎটা আস্তে আস্তে সৃষ্টি হয়। যিনি মহৎকে জয় করে নিয়েছেন, যেটা বলা হলো যে একটা জিনিসের জ্ঞান পেয়ে যাওয়া মানে তারপরে জয় পেয়ে যাওয়া। এই যে পুরুষ আর প্রকৃতি যোগ যেই জায়গাটায় প্রতিবিম্ব যেটাকে বলা যায় ওটাকে জয় করে নিয়েছে। জয় করে নিয়েছে মানে তিনি প্রকৃতি লীন, তিনি বিদেহ। বিদেহ মানে তার দেহ নেই। দেহ নেই বলতে কিন্তু তিনি যে আত্মজ্ঞানী না, এরা কেউই আত্মজ্ঞানী কিন্তু না। এনাদের সূক্ষ্ম শরীর, এখানে এনারা কারণ শরীরটা বেদান্তে আসে। আমার নিজের মনে হয় প্রকৃতি লীন, এনারা হচ্ছেন কারণ শরীরের বাসিন্দা। যারা ভক্তি পথে যান তারা চাইলে কিন্তু ঈশ্বরকে সেখানে দর্শন করতে পারেন। স্থূল শরীরে যদি থাকেন, যদি তার সাস্মিতা সমাধি হয়ে থাকে, তারা ঈশ্বরকে সাক্ষাৎ দর্শন করবেন। যারা ভক্তি শ্রদ্ধা করেন নিজের ইষ্টকে, ঠাকুর হোক আর যেই হোক, তার মরার সময় যখন মৃত্যুর সময় আসবে, যে বলছেন মা ঠাকুর দর্শন দেবেন, ঠাকুর এই সূক্ষ্ম রূপে দর্শন দেবেন। ঠাকুর নিজের কারণ শরীরে দর্শন দেবেন না। আর ঠাকুর তার যে অখণ্ড রূপ না, সেটা না, সূক্ষ্ম রূপটা দেখাবেন। সূক্ষ্ম রূপ দেখানো মানে হলো কিছুটা আপনি বলতে পারেন যে সবিচার নির্বিচার, এই যেটা বলা হলো সেকেন্ড, ওই লেভেলের সমাধি। বাকিটা এখনো বাকি থাকবে। ঠাকুর দর্শন দেবেন মানে এই না যে আপনার আর পুনর্জন্ম হবে না, ভালোভাবে পুনর্জন্ম হবে, সূক্ষ্মরূপে কিন্তু দর্শন হবে। তো বলবেন যে তাহলেই তো তাহলে কী করে হবে? ঠাকুরকে তো কত দেখেছে এখানে স্থূল রূপে। এখন স্থূল রূপে যখন ঠাকুরকে দেখছেন সেটা দেখা একরকম, সূক্ষ্ম শরীরে যখন দেখছেন সেটা একরকম, কারণ শরীরে যখন দেখছেন সেটাকে দেখা একরকম, তার অখণ্ড রূপকে দেখা আর একরকম। এই যে চারটে সমাধির কথা বলা হলো, প্রথমটা প্র্যাকটিক্যালি কিছুই না, এতে শুধু জগতের জ্ঞান হয়। বাকি তিনটে ধীরে ধীরে সূক্ষ্মের দিকে যাচ্ছে। তো এখানে এই হলো ছটি সমাধির কথা: সবিতর্ক, নির্বিতর্ক, সবিচার, নির্বিচার, সানন্দা, সাস্মিতা। মনের উপরে যারা ধ্যান করেন, চিত্তকে আলম্বন করে, আর চিত্ত যে জিনিসগুলোকে ধরে সেটাকে আলম্বন করে যারা ধ্যান করেন, তারা জ্ঞান অর্জন করেন। এই জ্ঞান অর্জন করেন, সেই জন্য বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। এই সম্প্রজ্ঞাত সমাধি ছটি। কিন্তু যখন ধ্যানের বস্তু আরও অন্য ধরনের হয়ে যায়, টাইপটা পুরো পাল্টে যায়, তখন এটাকে বলে অসম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধি এটা আবার বলেন দুই প্রকার। এটা বলেন উপায় প্রত্যয়, আর একটা বলেন ভব প্রত্যয়। উপায় প্রত্যয়, ভব প্রত্যয় দু রকমের। তো 6 আর 2 8। উপায় প্রত্যয় হয় যখন সাধু না যোগীরা যখন পুরো চেষ্টা করে সমস্ত সব কিছুকে জয় করে, মনকে ফেলে দিয়ে, মনের এলাকাকে পার করে, প্রকৃতির লীন অবস্থাকে পার করে আত্মার সঙ্গে এক হয়ে গেলেন, এটাকে বলে উপায় প্রত্যয়। এনারা মুক্ত, এরা আর কোনোদিন ফিরবে না। আর ভব প্রত্যয় এটাও অসম্প্রজ্ঞাত। সেখানে হয় এই প্রকৃতি লীন পুরুষগুলো যারা, বা যারা দেবতারা খুব উচ্চমানের, তারা যদি সেই আত্মাকে নিয়ে চিন্তন করতে থাকেন, তাহলে ততক্ষণ যেন তারা মুক্ত। প্রকৃতিলীন পুরুষ যেন মুক্ত, যারা বৈকুণ্ঠ ধামে আদিতে আছে তারা যেন মুক্ত।
গীতা অষ্টম অধ্যায়ে দেখবেন এনারা যখন বলবেন ব্রহ্মলোকের কথা, অষ্টম অধ্যায় গীতায় দেখবেন ওনারা কয়েকটা বর্ণনা করছেন। কিছু লোক মরার পর এমনি জন্ম নিচ্ছে, পিতৃলোকে গিয়ে জন্ম নিচ্ছে, স্বর্গ গিয়ে জন্ম নিচ্ছে। কিন্তু যাদের প্রচুর সাধনা করেছেন, কি যজ্ঞাদি করেছেন, তারা ব্রহ্মলোকে যান। ব্রহ্মলোকে আবার দুটো ক্যাটেগরি বলছেন। একটা বলছেন যাদের একটু কামনা থেকে গেছে তারা ফেরত আসেন বিরাট কিছু হয়ে, যাদের কামনা নেই এবার তারা মুক্ত হয়ে যান। ভাবপ্রত্যয় দুই ধরনের লোক হয়। এক হচ্ছে যদি ধরে রাখে বেরিয়ে যাবে, যদি না ধরে রাখে আবার ফেরত আসবে। তো এই সমাধি যেটা 17 নম্বর সূত্র যেখানে বলছেন ভাবপ্রত্যয় বিদেহ প্রকৃতি লয়ানাম, এটা আমরা এর পরের দিন ধরব। তো মোটামুটি 8 ধরনের সমাধি, এর একটা আইডিয়া দেওয়া হলো আপনাকে। এই বলে আমরা শেষ করি আজকে।